সকলকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের পার্ট 1 ক্লাসে স্বাগত। তো সেই ক্লাসে আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর নিয়ে কিছু ইন্ট্রোডাকশনারি কথাবার্তা এবং সাথে আমাদের মেইন ফোকাস থাকবে যে পেনিসিলিনটা আমাদের পুরোপুরি কমপ্লিট করা। তো এই যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরটা আছে এটা আসলে কোথায় কাজ করে, অর্থাৎ এটা সাইট অফ অ্যাকশনটা কোথায়, নাম দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে এই সেল ওয়ালটা হচ্ছে তার সাইট অফ অ্যাকশন। ঠিক আছে, এখন এই সেল ওয়ালকে অ্যাটাক করার কিন্তু কিছু সুবিধা আছে। তোমরা নিশ্চয়ই জানো যে সেল ওয়াল হচ্ছে একটা ব্যাকটেরিয়া ইসেনশিয়াল স্ট্রাকচার। আর ইসেনশিয়াল স্ট্রাকচার আমরা জানি ওদেরকেই বলা হয় যাদের ছাড়া ব্যাকটেরিয়ার বেঁচে থাকা সম্ভব না। অর্থাৎ আমরা যদি ইসেনশিয়াল স্ট্রাকচার অর্থাৎ সেল ওয়ালটাকে ভেঙে ফেলতে পারি, দ্যাটস মিন ব্যাকটেরিয়াটা মারা যাবে। এই জন্য যত সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর রয়েছে সবগুলোই কিন্তু ব্যাকটেরিওসিডাল, অর্থাৎ এরা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে দেবে। ঠিক আছে, তো এই সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিটা ল্যাকটাম আর একটা হচ্ছে নন বিটা ল্যাকটাম। এখানে দেখো বিটা ল্যাকটামের ভেতরে কিছু আছে লাইক পেনিসিলিন, সেফালোস্প্রিন, কার্বাপেনাম, মনোব্যাকটাম। আবার হচ্ছে নন বিটা ল্যাকটামের মধ্যে আছে ভ্যানকোমাইসিন, আইসোনায়াজাইড, অ্যাসিট্রাসিন, সাইক্লোসেরিন আর হচ্ছে পলিমিক্সিন। ঠিক আছে, তো এরকমভাবে আসলে ভাগ করার কারণ হচ্ছে এই যে যাদেরকে আমরা বিটা ল্যাকটাম বলতেছি এদের বিটা ল্যাকটাম রিং থাকে, এদের স্ট্রাকচারালি একটা বিটা ল্যাকটাম রিং থাকে। এই রিং থাকার জন্য এদেরকে আমরা বিটা ল্যাকটাম বলছি। আর যেইগুলো আমাদের নন বিটা ল্যাকটাম এক্ষেত্রে দেখা যায় যে কোনো বিটা ল্যাকটাম রিং আসলে থাকে না। ঠিক আছে, এখন এই রিং থাকা না থাকার আসলে সুবিধা কি? এই বিটা ল্যাকটাম রিংটাই হচ্ছে এর অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশনের জন্য দায়ী, মাইক্রোবিয়াল অ্যাকশনের জন্য রেসপন্সিবল। সুতরাং যদি কখনো এই বিটা ল্যাকটাম রিংটা ভেঙে যায়, আমি কিন্তু বলতে পারি যে এখন তার বিটা ল্যাকটাম রিং ভাঙার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশনটাও লস হবে। ঠিক আছে, এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বরে যে রিংটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য বিটা ল্যাকটাম রিং। এই বিটা ল্যাকটাম রিং হচ্ছে আমার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশনের জন্য রেসপন্সিবল। যদি কখনো এই রিংটা ভেঙে যায় দ্যাটস মিন তার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশনটা লস হবে। তো কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেই ব্যাকটেরিয়া এই বিটা ল্যাকটাম রিংকে ভেঙে ফেলতে পারে। ফর এক্সাম্পল স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন অ্যান্ড হ্যান্টারোব্যাক্টার। তোমাকে যদি একটা সিঙ্গেল ব্যাকটেরিয়ার নাম বলতে বলে তাহলে হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, দি মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাকটেরিয়াগুলার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে ওরা একটা এনজাইম প্রডিউস করতে পারে, এটার নাম হচ্ছে বিটা ল্যাকটামেস এনজাইম। ঠিক আছে, এই বিটা ল্যাকটামেস এনজাইমের কাজ হচ্ছে আমার যে বিটা ল্যাকটাম রিংটা আছে এইটাকে ভেঙে ফেলা। ঠিক আছে, মানে নাম দেখেই বোঝা যাচ্ছে যে বিটা ল্যাকটামেস ও কার উপর কাজ করবে, বিটা ল্যাকটামের উপরে কাজ করবে। ঠিক আছে, তোমরা যদি এই ছবিটা দেখো তাহলেও বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা স্টেফাইলোকক্কাস অরিয়াস বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন যাই বলো না কেন, এই ব্যাকটেরিয়ার একটা সেল ওয়ালের ছবি যেখানে পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে বিটা ল্যাকটামেস এনজাইমটা থাকে। এই এনজাইমটা বিটা ল্যাকটাম রিংকে ভেঙে ফেলতে পারে। তো এখন কথা হচ্ছে, মনে করো আমার বডিতে একটা স্টেফাইলোকক্কাস অরিয়াস দ্বারা ইনফেকশন হয়েছে, তো আমার তো তাকে অবশ্যই কিল করতে হবে। এখন আমি যদি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার পরে যদি সেটা ভেঙেই ফেলে তাহলে আমি কিভাবে পেশেন্টকে সুস্থ করব? অর্থাৎ আমরা প্রিভেনশন কিভাবে করতে পারি যাতে আমার এই যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আছে এইগুলা ভেঙে না যায়, এগুলো নষ্ট হয়ে না যায়। তো এই জন্য আমরা কি করি, এই বিটা ল্যাকটাম অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের সাথে আমরা আরেকটা সাবস্টেন্সকে অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমার এই বিটা ল্যাকটাম এনজাইম ইনহিবিটর, অর্থাৎ যার কাজ হচ্ছে এই বিটা ল্যাকটাম এনজাইমকে ইনহিবিশন করে দেবে, লাইক ক্লাবুলিনিক অ্যাসিড, সালব্যাকটাম, থ্যাজোব্যাকটাম। ঠিক আছে, আমরা এদেরকে বিটা ল্যাকটামের সাথে অ্যাড করে দিই, বিটা ল্যাকটাম অ্যান্টিমাইক্রোবিয়াল যে এজেন্ট আছে এদের সাথে অ্যাড করে দিই। ফর এক্সাম্পল তোমরা এইটা যদি দেখো যে আমরা হ্যামোক্সিলিনের সাথে ক্লাবুলিনিক অ্যাসিড, আমরা হচ্ছে টিকারসিলিনের সাথে ক্লাবুলিনিক অ্যাসিড বা অ্যাম্পিসিলিনের সাথে সালব্যাকটাম, এইভাবে আমরা কম্বিনেশনে দিই। কারণ কম্বিনেশনে দিলে দেখা যায় যে আমার এই ক্লাবুলিনিক অ্যাসিড বা সালব্যাকটাম, ট্যাজোব্যাকটাম ওরা কী করে, ওরা হচ্ছে আমার বিটা ল্যাকটামের যে এনজাইমটা আছে ল্যাকটামেস এনজাইম, এই এনজাইমটাকে ইনহিবিশন করে দেয়। ফলে এই এনজাইম দ্বারা আমার বিটা ল্যাকটাম রিং আর এখন ভাঙতে পারতেছে না। তাকে যদি না ভাঙতে পারে সুতরাং তার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশনটা স্টিল পারসিস্ট করলো। ঠিক আছে, আচ্ছা তুমি কি এখান থেকে একটা জিনিস নোটিস করছো কি না, যে এইখানে যে ড্রাগসগুলো দেখতে পাচ্ছ লাইক হ্যামোক্সিলিন, টিকারসিলিন, অ্যাম্পিসিলিন, এগুলো সবই কিন্তু পেনিসিলিন গ্রুপের। আমরা যখন সামনে যাব পেনিসিলিন ক্লাসিফিকেশন দেখবো তখন তুমি বুঝবে এগুলো কিন্তু সবই পেনিসিলিন। এর কারণ হচ্ছে আমরা এই যে বিটা ল্যাকটাম পড়লাম এর মধ্যে শুধুমাত্র পেনিসিলিনের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের বিটা ল্যাকটাম রিংটা এত স্ট্যাবল না হওয়ার জন্য এইটাকে রক্ষা করার জন্য আমার আবার ক্লাবুলিনিক অ্যাসিড এইসবকে অ্যাড করে দিতে হয়। বাট আমরা যদি সেফালোস্প্রিন থেকে শুরু করি লাইক সেফালোস্প্রিন, কার্বাপেনাম অথবা মনোব্যাকটাম, এরা দেখা যায় নিজেরাই বিটা ল্যাকটামেস স্ট্যাবল।
ঠিক আছে, বিটা ল্যাকটামেজ স্টেবল হওয়ার জন্য এদের ক্ষেত্রে আমার এই ক্লাবুলিনিক অ্যাসিড, সালভ্যাক্টাম, ট্যাজোব্যাক্টামের মতো কোনো ধরনের বিটা ল্যাকটামেজ ইনহিবিটরের দরকার পড়ে না। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা যে কম্বিনেশনটা দিই, কম্বিনেশনটা শুধুমাত্র পেনিসিলিনের জন্য। সেফালোস্পিনের ফার্স্ট জেনারেশনে আমরা কম্বিনেশন দিই, কিন্তু সেকেন্ড জেনারেশন থেকে এটা যথেষ্ট স্টেবল, বিটা ল্যাকটাম রিংটা যথেষ্ট স্টেবল, যে কারণে আমাদের কম্বিনেশনের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এইখানে দেখো এই মেকানিজমটা বললো যে মানে আমি যে বললাম যে আমরা ক্লাবুলিনিক অ্যাসিড দিলে কি হয়, সেটা অ্যামোক্সিলিনকে বিটা ল্যাকটামেজ এনজাইম থেকে রক্ষা করতেছে। এই মেকানিজমটা এখানে বলা হয়েছে যে আমরা যখন কম্বিনেশনে দিলাম, দেখা যায় যে ক্লাবুলিনিক অ্যাসিডটা বিটা ল্যাকটামেজ এনজাইমকে ইনহিবিশন করে দিতেছে। আলটিমেটলি কি হচ্ছে, আমার বিটা ল্যাকটামেজ দ্বারা বিটা ল্যাকটাম রিংটা এখন আর ডিস্ট্রয় হয় না, না হওয়ার জন্য অ্যামোক্সিলিনের ফাংশনটা বজায় থাকতেছে। ঠিক আছে, তোমরা যদি এই ছবিটা একটুখানি দেখো, যে নর্মালি আমি যখন শুধুমাত্র অ্যামোক্সিলিন দিই, ওই সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াল গ্রোথ, আমার ব্যাকটেরিয়াল গ্রোথটা কিন্তু ইনক্রিজ করতেছে, ব্যাকটেরিয়াল গ্রোথ হইতেছে। কারণ কি, কারণ শুধুমাত্র অ্যামোক্সিলিন দিলে দেখা যায় যে অ্যামোক্সিলিনকে বিটা ল্যাকটামেজ এনজাইম ইনহিবিশন করে দেয়, ফলে আলটিমেটলি ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি হচ্ছে না, ব্যাকটেরিয়াল গ্রোথটা তোমার ইনক্রিজ হচ্ছে। বাট আমরা যখন অ্যামোক্সিলিনের সাথে ক্লাবুলিনিক অ্যাসিড দিছি, এই সময় কিন্তু আমার যে ব্যাকটেরিয়াল গ্রোথটা আছে এটা কমতেছে, কারণ আমার ক্লাবুলিনিক অ্যাসিডটা আগেই বিটা ল্যাকটামেজ এনজাইমকে ইনহিবিশন করে দিছে, ফলে অ্যামোক্সিলিনটা তার কাজ করতে পারতেছে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যদি একটু ইন্ডিভিজুয়াল ড্রাগের ভেতরে চলে আসি, আমাদের প্রথমে আলোচনা বিষয় হচ্ছে পেনিসিলিন। তো পেনিসিলিন সম্পর্কে কিছু কথা আমাদের জানতেই হবে, এই স্লাইডটা ভাইবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পেনিসিলিন হচ্ছে বিশ্বের সর্বপ্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। এটা 1929 সালে আবিষ্কার করা হয়েছে এবং এটা আবিষ্কার করছে হচ্ছে স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, এই নামটা তোমাদের জানা থাকতে হবে, অনেক সময় ভাইভাতে এটা কোয়েশ্চেন করে। ঠিক আছে, এবং পেনিসিলিনের সোর্স হচ্ছে পেনিসিলিয়াম নোটাটাম অথবা পেনিসিলিয়াম টিসিওজেনাম। এই পেনিসিলিয়াম নোটাটাম অথবা পেনিসিলিয়াম টিসিওজেনাম এই দুইটি হচ্ছে ফাঙ্গাস। অর্থাৎ আমরা বলতে পারি পেনিসিলিনকে ফাঙ্গাস থেকে প্রডিউস করা হয়েছে, এবং এই প্রডিউস করার প্রক্রিয়াটা হচ্ছে ফার্মেন্টেশন। অর্থাৎ আমরা বলতে পারি পেনিসিলিনকে ফাঙ্গাস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়া প্রডিউস করা হয়েছে। আর পেনিসিলিনকে অবশ্যই একটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়, তোমরা সবাই জানো। কারণ কি, কারণ এখানে একটা বিটা ল্যাকটাম রিং থাকে। তো এই কথাটা বলার সাথে সাথেই স্যারেরা আরেকটা কোয়েশ্চেন করে যে আর কি কোনো রিং থাকে কিনা। ঠিক আছে, তখন তুমি বলবা জি ম্যাম, আরেকটা রিং থাকে, এটাকে বলা হয় থায়াজোলিডিন রিংস। ঠিক আছে, অথবা কোয়েশ্চনটা এরকম হতে পারে যে পেনিসিলিনের নিউক্লিয়াসের নাম কি। সাধারণত কোনো ড্রাগের নিউক্লিয়াসের নাম আমাদের মুখস্থ করতে হয় না, জাস্ট পেনিসিলিন এবং হচ্ছে সেফালোস্পিরিন, এই দুইটা নিউক্লিয়াসটা ইম্পর্টেন্ট, এই দুইটা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, সুতরাং আমাদের এই দুইটা পড়তে হয়। ঠিক আছে, এই পেনিসিলিন নিউক্লিয়াসের নাম হচ্ছে 6 অ্যামিনো পেনিসিলানিক অ্যাসিড। ঠিক আছে, এবং এই নিউক্লিয়াসটি হচ্ছে আমার দুইটা রিং নিয়ে গঠিত। আমার প্রথমে ছিল কি থায়াজোলিডিন রিং, আর হচ্ছে বিটা ল্যাকটাম রিং। দি নেক্সট কোয়েশ্চন, যে বিটা ল্যাকটাম রিংয়ের ফাংশন কি আর থায়াজোলিডিন রিংয়ের ফাংশন কি। তুমি সুন্দরভাবে বলবা যে ম্যাম, বিটা ল্যাকটাম রিং হচ্ছে আমার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন দেয়, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশনের জন্য এটা রেসপন্সিবল। আর যে আমার থায়াজোলিডিন রিং, এটার কাজ হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, ডিউরেশন অফ অ্যাকশন এবং হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ঠিক আছে, এটা কিন্তু ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পেনিসিলিনটা ইউজুয়ালি আমার সিএনএসকে পেনেট্রেট করে না, এর কারণ হচ্ছে পেনিসিলিনটা কিন্তু ওয়াটার সোলাবল। ঠিক আছে, ওয়াটার সোলাবল হওয়ার জন্য সে ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে কোনোভাবেই ক্রস করতে পারে না। ক্রস না করলে সে সিএনএসের ভেতর এন্ট্রি করতে পারে না, এক্সেপ্ট ম্যানিনজাইটিস অথবা ইনফ্লামেটেড সিএনএস যদি ইনফ্লাম কন্ডিশনে থাকে তখনকার এটা পেনিট্রেশন করতে পারে। এর কারণ হচ্ছে যখন ইনফ্লামেশন হচ্ছে বা ম্যানিনজাইটিস হইতেছে, তখন দেখা যায় যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার এইটা নিজেই যায় ড্যামেজ হয়ে। ঠিক আছে, আর এই ড্যামেজ হওয়ার জন্য তখন সে তার কাজটা নর্মালি করতে পারতেছে না। এই ড্যামেজের জন্যই তখন আমার পেনিসিলিনটা সিএনএসের ভেতরে এন্ট্রি করতে পারতেছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে কেন ম্যানিনজাইটিস এটা এন্ট্রি করতে পারে, তুমি বলবা যে ম্যাম, যেহেতু ম্যানিনজাইটিসের ক্ষেত্রে দেখা যায় ব্লাড ব্রেন ব্যারিয়ার নিজেই ড্যামেজ হয়, এই ড্যামেজ হওয়ার জন্য তখন এটা এন্ট্রি করতে পারে, বাট নর্মালি এটা এন্ট্রি করতে কখনোই পারে না। ঠিক আছে, আর এই পেনিসিলিনটা হচ্ছে আমার কিডনির মাধ্যমে এক্সক্রিশন হয়, যে ক্ষেত্রে দেখা যায় 90% হচ্ছে টিউবুলার সিক্রেশন। এইখানে পাশে একটা ছবি আছে, তোমরা যদি পাশের ছবিটা খেয়াল করো, এখানে সেম কথাই বলা আছে যে পেনিসিলিন জি, অর্থাৎ পেনিসিলিনের একটা টাইপের কথা বলা আছে। এটা সাধারণত আমরা ইন্টারভেনাস অথবা ইন্টারমাস্কুলার রুটে দিই, এটা আমরা ওরালি দিতে পারি না। পেনিসিলিন জিকে ওরালি দিতে পারি না, এটার একটা কজেস আছে। কজেসটা হচ্ছে পেনিসিলিনটা হচ্ছে অ্যাসিড ল্যাবাইল। ঠিক আছে, এই অ্যাসিড ল্যাবাইল হওয়ার জন্য দেখা যায় যদি আমরা পেনিসিলিন জিকে অ্যাডমিনিস্ট্রেশন করি, এই পেনিসিলিন যেটা আমার গ্যাস্ট্রিক অ্যাসিড দ্বারা ভেঙে যায়।
তো ভেঙে গেলে তো এইটা কোনো কাজ করতে পারবে না। এই জন্য পেনিসিলিন জিকে আমরা ওরালি দিতে পারি না, এটা আমরা ইন্টারভেনাসলি এবং ইন্টারমাসকুলারলি। আর নর্মালি এটা সিএনএসকে পেনিট্রেট করে না, শুধুমাত্র যদি ইনফ্লামেটরি কন্ডিশন থাকে তখন কাজ যেতে পারে। আর এটা মোস্টলি আনচেঞ্জ কন্ডিশনে, এই শব্দটা খেয়াল রাখো, আনচেঞ্জ, কোনো চেঞ্জ ছাড়াই এটা ইউরিনের মাধ্যমে চলে যায়। এবং এই আনচেঞ্জ কন্ডিশন কিন্তু অ্যাবাউট 75%-এর মতো, অর্থাৎ 75% পেনিসিলিনই আনচেঞ্জ কন্ডিশনের মাধ্যমে চলে যায়। ঠিক আছে, আর আমরা ওরালি দিতে পারি না শুধুমাত্র পেনিসিলিন জি, বাট অন্যান্য যে পেনিসিলিনগুলো রয়েছে ওইগুলো কিন্তু আমরা ওরালি দিতে পারি। আচ্ছা, তো এইখানে তুমি যে একটা লাস্ট লাইন বললা যে এইটা হচ্ছে কিডনির মাধ্যমে টিউবুলার সিক্রেশনের মাধ্যমে এক্সক্রিয়েশন হয়। ঠিক আছে, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পেনিসিলিনের ডিউরেশন অফ অ্যাকশনকে আসলে কীভাবে ইনক্রিজ করা যায়, তাহলে আমরা যদি পেনিসিলিন ডিউরেশন অফ অ্যাকশনকে ইনক্রিজ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? খুব সহজ বিষয়, যে পেনিসিলিনের ডিউরেশন অ্যাকশন কখন ইনক্রিজ পাবে? যখন সে বডির ভেতরে বেশি বেশি সময় থাকবে, বডিতে বেশি সময় থাকবে। বডিতে কখন থাকবে? যদি সে এক্সক্রিয়েশন হতে না পারে, এক্সক্রিয়েশন হতে না পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি কোনোভাবে এটার এক্সক্রিয়েশনটাকে বন্ধ করে দিতে পারি বা কমাই দিতে পারি, তাহলেই কিন্তু এটা বেশি বেশি সময় বডির ভেতর থাকবে এবং আলটিমেটলি আমার ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং হবে। ঠিক আছে, এখন আমরা একটু দেখতে চাই যে কীভাবে তাকে বডির ভেতরে বেশি সময় রাখা যায়। এই রাখার জন্য আমরা কম্বিনেশন করব। আমরা পেনিসিলিনের সাথে যদি প্রোবিনিসিড এই দুইটার একটা কম্বিনেশন দেই, তাহলে দেখা যায় যে পেনিসিলিনটা খুব একটা বেশি এক্সক্রিয়েশন হয় না, বডিতে থাকে, আলটিমেটলি তার ডিউরেশন অফ অ্যাকশনটা ইনক্রিজ হয়। এখন প্রশ্ন হচ্ছে প্রোবিনিসিড দেওয়ার জন্য কেন এরকমটা হইলো? ঠিক আছে, এইখানে দুইটারই স্ট্রাকচার দেওয়া আছে, তোমরা যদি দুইটাই যদি খেয়াল করো যে পেনিসিলিনের ক্ষেত্রেও একটা কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ আছে, আবার প্রোবিনিসিডের ক্ষেত্রেও একটা কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ আছে। দ্যাটস ওয়াই আমি বলতে পারি এই দুইটাই কিন্তু উইক অ্যাসিড। ঠিক আছে, এই উইক অ্যাসিড যেহেতু তারা ওয়াটার সোলাবল, সুতরাং এইগুলা কিন্তু কোনোভাবেই আমার সিরাম ব্লাড থেকে আমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অর্থাৎ যে মেমব্রেন আছে এই মেমব্রেনটাকে ক্রস করে লুমেনের ভেতরে যেতে পারবে না, কারণ ওয়াটার সোলাবল, মেমব্রেন লিপিড সোলাবল। সুতরাং লিপিডের মেমব্রেনকে কখনোই সে ক্রস করতে পারবে না। এই জন্য একটা ট্রান্সপোর্টারের প্রয়োজন। এই ট্রান্সপোর্টের নাম হচ্ছে OAT1 ট্রান্সপোর্টার, অর্গানিক অ্যাসিড ট্রান্সপোর্টার 1। ঠিক আছে, এই অর্গানিক অ্যাসিড ট্রান্সপোর্টার 1-এর মাধ্যমে আমার প্রোবিনিসিড এবং পেনিসিলিন দুইটাই এক্সক্রিয়েশন হয়, কারণ দুইটাই উইক অ্যাসিড। ঠিক আছে, এবং দেখা যায় যে প্রোবিনিসিডের এই অর্গানিক অ্যাসিড ট্রান্সপোর্টারের প্রতি অ্যাফিনিটিটা অনেক বেশি থাকে। এই জন্য আমরা যখন দুইটা কম্বাইনলি দিচ্ছি, যেহেতু প্রোবিনিসিডের অ্যাফিনিটিটা বেশি, এই জন্য পেনিসিলিনকে এই প্রোবিনিসিড এক্সক্রিয়েশন হতে দেয় না। যেহেতু প্রোবিনিসিড অ্যাফিনিটি বেশি, প্রোবিনিসিডটাই এক্সক্রিয়েশন হয়ে যায়। আলটিমেটলি আমার কী হচ্ছে, পেনিসিলিনটা এক্সক্রিয়েশন হওয়ার সুযোগই পাইতেছে না। না পাওয়ার জন্য দেখা যায় যে পেনিসিলিনটা আমার বডিতে এখন বেশি সময় থাকতেছে, আলটিমেটলি তার ডিউরেশন অফ অ্যাকশন ইনক্রিজ পাচ্ছে। তো এই কথাটাই দেখো এইখানেও লেখা আছে যে তুমি যখন পেনিসিলিন এবং প্রোপেনিসিডকে একসাথে দিতেছো, দুইটাই যেহেতু উইক অ্যাসিড এবং এরা হচ্ছে টিউবুলার সিক্রেশনের মাধ্যমে, একটা ক্যারিয়ারের মাধ্যমে এক্সক্রিয়েশন হয়, এবং প্রোপেনিসিডের দেখা যায় অ্যাফিনিটিটা বেশি, যে কারণে প্রোপেনিসিডটা এক্সক্রিয়েশন হয়ে যেতে পারে বা সিক্রেশন হয়ে যেতে পারে, বাট পেনিসিলিনটা যেতে পারে না, যে কারণে পেনিসিলিনের ডিউরেশন অফ অ্যাকশন ইনক্রিজ পায়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদিও পেনিসিলিন ওয়াটার সোলাবল, যদি আমরা আরও মোর ওয়াটার সোলাবল সাবস্টেন্সকে পেনিসিলিনের সাথে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল বেনজাথিন অথবা প্রোকেইন, এই দুইটা আরও বেশি ওয়াটার সোলাবল। ফলে আমরা যদি এই দুইটাকে কম্বাইন করে দিই, দ্যাটস মিন এখন যে সেই বেনজাথিন পেনিসিলিন অথবা প্রোকেইন পেনিসিলিন এইগুলার অ্যাবজর্পশনটা স্লোলি হয়। ঠিক আছে, এবং এটা বেশি সময় আমার ব্লাডের ভেতরে স্টে করতেছে, আলটিমেটলি আমার হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশনটা ইনক্রিজ পাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এইগুলার যেহেতু আমার ডিউরেশন অফ অ্যাকশন বেশি, অনেক সময় কোয়েশ্চেন করে যে এত ডিউরেশন হওয়ার সুবিধা কি, আমরা এটা কোথায় ইউজ করি? তখনকার তুমি বলবো যে ম্যাম এই জিনিসগুলো আমরা প্রোফাইলেকটিক হিসাবে ইউজ করি, প্রোফাইলেকটিক ড্রাগ হিসাবে ইউজ করি। অর্থাৎ প্রোফাইলেকটিক মানে কি, কোনো কিছু প্রিভেনশন করার জন্য, কোনো একটা ডিজিজ হওয়ার আগে এটা প্রিভেনশন করার জন্য আমরা যে ড্রাগসগুলো দিই এগুলো হচ্ছে প্রোফাইলেকটিক। ঠিক আছে, এখন প্রোফাইলেকটিক যেটা নেওয়া হয় এটা কিন্তু অনেক দিন আগেই তোমার নেওয়া হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম অনেক দিন আগেই কিন্তু এটা নেওয়া হয়। সুতরাং যদি আমার ডিউরেশন অফ অ্যাকশন বেশি হয় তাহলে কিন্তু তাকে কম পরিমাণে নেওয়া হচ্ছে, এটা আসলে সুবিধা। এরপরে কোয়েশ্চনটা করবে যে কোন কোন ডিজিজের ক্ষেত্রে আমরা এটা প্রোফাইলেকটিক হিসেবে ইউজ করি। তুমি বলবা যে ম্যাম আমরা গনোরিয়া এবং রিমাটয়েড ফিভার এই দুইটা ডিজিজের ক্ষেত্রে আমরা প্রোফাইলেকটিক হিসেবে এই লং অ্যাক্টিং পেনিসিলিনগুলো ইউজ করি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি একটু ক্লাসিফিকেশনটা দেখতে চাই পেনিসিলিনকে তার সোর্সের উপরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ন্যাচারাল আর একটা হচ্ছে সেমিসিনথেটিক। ঠিক
ঠিক আছে, যেমন ন্যাচারালি হলো আছে তোমার পেনিসিলিন জি, পেনিসিলিন ভি, আর সেমি সিনথেটিকের মধ্যে আছে অ্যামোক্সিলিন, অ্যাম্ফিসিলিন, আরও কিছু নাম আছে, তোমরা এগুলো পড়ে নিও, ঠিক আছে। বাট যেটা ইম্পর্টেন্ট, যেটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাদের স্পেকট্রামের উপরে ভাগ। স্পেকট্রামের উপরে আমরা এটাকে 3 ভাগেই ভাগ করতে পারি, কিছু ন্যারো স্পেকট্রাম, কিছু ব্রড স্পেকট্রাম এবং কিছু আছে এক্সটেন্ডেড স্পেকট্রাম, ঠিক আছে। আমার মনে হয় তোমরা সবাই জানো যে ন্যারো স্পেকট্রাম কাকে বলে, ব্রড স্পেকট্রাম কাকে বলে এবং এক্সটেন্ডেড স্পেকট্রাম কাকে বলে। তো এখানে দেখো ন্যারো স্পেকট্রামের মধ্যে কি আছে, ফর এক্সাম্পল পেনিসিলিন জি, পেনিসিলিন ভি, ক্লক্সিসিলিন, ফ্লুক্লক্সিসিলিন, অক্সিসিলিন, ডাইক্লক্সিসিলিন এবং নেফসিলিন। আর ব্রড স্পেকট্রামের মধ্যে হ্যামোক্সিলিন, হ্যাম্পিসিলিন, আর এক্সটেন্ডেডের মধ্যে পিপারসিলিন আর হচ্ছে পিকারসিলিন, ঠিক আছে। তো এর মধ্যে আমার ক্লক্সিসিলিন থেকে আমার এই নেফসিলিন পর্যন্ত যেইগুলো আছে, এইগুলো আবার বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স, অর্থাৎ বিটা ল্যাকটামেজ এনজাইম এইগুলাকে ভাঙতে পারে না। তো বিটা ল্যাকটামেজ এনজাইম প্রডিউস করছিল স্টেফাইলোকক্কাস। সুতরাং আমরা এটাও বলতে পারি যেগুলো হচ্ছে অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিন, মানে স্টেফাইলোকক্কাসের অ্যাগেইনস্টে আমরা যদি ইউজ করতে হয় পেনিসিলিনকে, এইগুলোর ক্ষেত্রে আমার কোনো ধরনের ক্লাভুলিনিক অ্যাসিড এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সে নিজেই স্টেবল, সে নিজেই বিটা ল্যাকটামেজের প্রতি রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই বিটা ল্যাকটামেজ আর হচ্ছে পেনিসিলিনেস, এই দুইটা সেমই কথা, সুতরাং আমরা এটাও বলতে পারি যে পেনিসিলিনেস রেজিস্ট্যান্ট, ঠিক আছে। তো অনেক সময় তোমাকে ভাইভাতে কোয়েশ্চেন করবে যে এই যে আমাদের বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স অথবা অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিনগুলো হয়েছে, এর মধ্যে কোনগুলো ওরালি পাওয়া যায় আর কোনগুলো হচ্ছে আমরা পারেন্ট্রালি দিই, ঠিক আছে। তখন তুমি বলবা যে ম্যাম ক্লক্সিসিলিন, ফ্লুক্লক্সিসিলিন এবং ডাইক্লক্সিসিলিন এই জিনিসগুলো হচ্ছে আমরা ওরালি দিই, ওরালি অ্যাভেলেবেল। আর আমার যেগুলো আছে অক্সিসিলিন আর নেফসিলিন এগুলো কিন্তু পারেন্ট্রালি দেওয়া হয়, পারেন্ট্রালি, এই জিনিসগুলো কিন্তু ওরালি নেই। এবং তুমি আরও একটা জিনিস জেনে রাখো যে নেফসিলিন আর হচ্ছে অক্সিসিলিন এই দুইটা রেনাল ফেইলরের পেশেন্টদেরকে দেওয়া যায়, রেনাল ফেইলরের পেশেন্টদের দেওয়া যায়, ঠিক আছে। সুতরাং তোমাকে যদি ভাইভাতে কোয়েশ্চন করে, মনে করো তোমার কাছে একটা পেশেন্ট আসছে যার রেনাল ফেইলর, ঠিক আছে, এই পেশেন্টকে তুমি কোনটা দিতে চাও, তুমি অবশ্যই বলবা যে ম্যাম আমরা এই ক্ষেত্রে হচ্ছে অক্সিসিলিন আর নেফসিলিন এই দুইটা ড্রাগসকে দিতে চাই। আশা করি বুঝতে পারছো। তবে এইখান থেকে আরেকটা কোয়েশ্চন হবে যে আমরা কেন বাকিগুলান দিলাম না, আমরা সেইগুলানই দিলাম, ঠিক আছে। মাত্র আমি তোমাদের একটা ছবি দেখাইছিলাম এবং বলছিলাম যে আমরা যে পেনিসিলিন দিই এর মধ্যে 75% পেনিসিলিনই আনচেঞ্জ কন্ডিশনে আমার ইউরিনের ভিতরে চলে যায়। বাট এই অক্সিসিলিন আর হচ্ছে নেফসিলিন ওদের ক্ষেত্রে দেখা যায় যে ওদের একটা বড় অ্যামাউন্ট প্রাইমারিলি লিভারের ভেতরে মেটাবলিজম হয়ে যায়, মেটাবলিজম হয়ে যায়, ঠিক আছে। এই লিভারের মধ্যে মেটাবলিজম হওয়ার জন্য দেখা যায় যে আনচেঞ্জগুলো ইউরিনে যাচ্ছে না, চেঞ্জ হয়ে তার যে টক্সিক ইফেক্টটা রয়েছে এই টক্সিক ইফেক্ট কমে তারপরে যাচ্ছে, যে কারণে দেখা যায় যে অক্সিসিলিন এবং নেফসিলিনের ক্ষেত্রে রেনাল টক্সিসিটিটা খুব কম করে। এই জন্য মোটামুটি রেনাল ফেইলরের পেশেন্টও যদি তোমার কাছে আসে বা রেনাল ইনসাফিসিয়েন্সির পেশেন্টও তোমার কাছে আসে, তুমি চাইলে অক্সিসিলিন বা নেফসিলিন দিতে পারবা, বাকিগুলো দিতে পারবা না, কারণ বাকিগুলো আনচেঞ্জ কন্ডিশনে যায়, ঠিক আছে। ওকে ফাইন। তো এখন আমরা যদি একটু মেকানিজমে চলে আসি, ঠিক আছে। তো মেকানিজম কিন্তু আমরা ব্রডলি কিন্তু একটা মেকানিজম অলরেডি জেনে আসছি যে কি, সে হচ্ছে সেল ওয়ালের উপরে কাজ করবে এবং সেল ওয়ালের উপরে কাজ করে সেল ওয়ালটাকে ভেঙে ফেলবে, ঠিক আছে। এবং ভেঙে ফেলার জন্য কী হবে, যে সেল ওয়াল যেহেতু তার ইসেনশিয়াল স্ট্রাকচার, সুতরাং এই ব্যাকটেরিয়াটা মারা যাবে। বাট আমরা যদি আরও একটু গভীরভাবে দেখতে চাই যে আসলে কই কাজ করে, সেল ওয়াল তো একটা বড় স্ট্রাকচার, মানে বড় বলতে ওর জন্য ওর সাথে কম্পেয়ার করে তো আসলে বড় স্ট্রাকচার, তাহলে এইটার কোথায় কাজ করে। তোমরা যদি এই ছবিটা দেখো, এখানে একটা সেল ওয়ালের ছবি দেওয়া আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এখানে অনেক কিছু আছে সেল ওয়ালের ভেতর, ফর এক্সাম্পল আউটার মেমব্রেন লেয়ার, পেপটাইডোগ্লাইকেন, সেল মেমব্রেন এবং মেমব্রেন প্রোটিন। এর মধ্যে যে পেপটাইডোগ্লাইকেন আছে, এই বিটা ল্যাকটাম বা পেনিসিলিনের টার্গেটেড সাইড হচ্ছে এই পেপটাইডোগ্লাইকেন, অর্থাৎ তার কাজ হচ্ছে পেপটাইডোগ্লাইকেনকে ধ্বংস করা, পেপটাইডোগ্লাইকেনের সিনথেসিসকে ইনহিবিশন করা, আলটিমেটলি সেল ওয়ালের সিনথেসিসকে ইনহিবিশনই করতেছে, ঠিক আছে। এখন এই পেপটাইডোগ্লাইকেন নর্মালি সিনথেসিস হওয়ার জন্য আমার একটা এনজাইমের প্রয়োজন, এটার নাম হচ্ছে ট্রান্স পেপটাইডেস এনজাইম, ট্রান্স পেপটাইডেস এনজাইম, ঠিক আছে। এই পেনিসিলিন কী করে, পেনিসিলিনটা হচ্ছে এই ট্রান্স পেপটাইডেস এনজাইমকে ইনহিবিশন করে দেয়, ফলে দেখা যায় তখন আর পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস হয় না। আলটিমেটলি যেই ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লাই করতেছে, সংখ্যা বৃদ্ধি করতেছে, এই ব্যাকটেরিয়াগুলার সেল ওয়ালটা সিনথেসিস হইতেছে না, সেল ওয়াল সিনথেসিস না হওয়ার জন্য মারা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে করে। আমরা যদি এখান থেকে মেকানিজমটা দেখি আরও সহজ লাগবে, যে যখন আমরা পেনিসিলিনটা দিলাম, ও কী করলো, পেনিসিলিন বাইন্ডিং সাইডের সাথে গিয়া বাইন্ড করলো সেল ওয়ালে, এবং ফলে কী হয়েছে, ট্রান্স পেপটাইডেস এনজাইমটাকে ইনহিবিশন করে দিল, ফলে এখন আর পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস হচ্ছে না। পেপটাইডোগ্লাইকেন ইজ ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ সেল ওয়াল, সুতরাং এখন আর সেল ওয়ালও সিনথেসিস হচ্ছে না। কোনগুলার, যেগুলো মাল্টিপ্লাই করতেছে, যেই ব্যাকটেরিয়াগুলো তোমার বডিতে যাওয়ার পর মাল্টিপ্লাই করছে, ওইগুলার সেল ওয়াল সিনথেসিস হইতেছে না। বাট যারা অলরেডি মাল্টিপ্লাই করে ফেলছে, মানে একটা ব্যাকটেরিয়া তো তোমার শরীরে যাইবে, যাওয়ার পরে সে দেখা যায়
মাল্টিপ্লাই করবে, সংখ্যা বৃদ্ধি করবে, তারপরে কিন্তু তোমার সাইন সিমটমগুলো প্রকাশ পাবে এবং তারপরে ওইটা কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই করতে থাকবে। তো এই কাজটা অর্থাৎ সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিশন করতেছে, এটা করতেছে হচ্ছে যারা নতুন করে, তুমি পেনিসিলিন নেওয়ার পরে যারা নতুন করে মাল্টিপ্লাই করতেছে তাদের সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিশন করতেছে। বাট অলরেডি যারা মাল্টিপ্লাই করে ফেলছে, যাদের অলরেডি সেল ওয়াল রয়েছে, ঠিক আছে, ওদের ক্ষেত্রে কী হবে? ওদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিন্তু সবাই জানি যে মানুষের ক্ষেত্রে, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে কী হয়, প্রতিনিয়ত তার যে স্কিন আছে, স্কিন থেকে কিন্তু কিছু সেল মারা যাচ্ছে, আবার নতুন নতুন সেল কিন্তু প্রডিউস হচ্ছে, এটা তোমরা সবাই জানো। এই সেম জিনিসটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়। ব্যাকটেরিয়ারও সেল ওয়ালের কিছু সেল প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং আবার কিছু সেল প্রতিনিয়ত প্রডিউস হচ্ছে। কিন্তু এখন তুমি যেহেতু পেনিসিলিন নিতেছো, এর কাজ সেল ওয়ালকে সিনথেসিস হইতে না দেওয়া, ফলে এখন ব্যাকটেরিয়াতে প্রতিনিয়ত নর্মালি ব্যাকটেরিয়াল ফিজিওলজিতে, ঠিক আছে, যে সেলটা মারা যাচ্ছে সেল ওয়ালে, ওই সেলটা এখন আর রিপ্লেস হচ্ছে না, নতুন করে এখন আর কোনো সেল ওয়াল সিনথেসিস হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পারছো যে বিষয়টা কী হয়, নতুন যারা সিনথেসাইজ হচ্ছে তাদের জন্য কী হয়, আর অলরেডি যাদের সেল ওয়াল আছে তাদের ক্ষেত্রে কী হয়। ফলে দেখা যায় যে এই যে মানে প্রতিনিয়ত যেই সেল ওয়ালগুলো ব্যাকটেরিয়াল ফিজিওলজিতে মারা যাচ্ছে, ওইগুলো এখন আর রিপ্লেস হচ্ছে না। এই জন্য একটা সময় দেখা যায় যে সেল ওয়ালের রিজিডিটিটা লস হয়ে যায়, মানে এখন আর এই সেল ওয়ালটা শক্তপোক্ত থাকে না, যে কারণে ফ্লুইডটা সেলের ভেতর এন্ট্রি করতে পারে। এখন তুমি একটা কোয়েশ্চন আমার করতে পারো যে কেন ফ্লুইডটা সেলের ভেতর এন্ট্রি করলো, কেন বের হলো না? এইটার উত্তর হচ্ছে এই ব্যাকটেরিয়া সেলের ভেতরে, এটা যদি ব্যাকটেরিয়া যদি একটা সেল হয়, তো তার ভেতরে তো অনেকগুলো গ্রানিউলস বলো, মাইটোকন্ড্রিয়া বলো, বিভিন্ন জিনিসপত্র তো থাকে, বিভিন্ন অর্গানিজম তো তার মধ্যেও তো থাকে। তো এইগুলা যেহেতু আসে, সুতরাং আমি কি বলতে পারি যে এখন এখানে অসমোটিক প্রেশারটা বেশি। অসমোটিক প্রেশার, কারণ অসমোটিক প্রেশার এই গ্রানিউলস বা বিভিন্ন স্ট্রাকচার এগুলো দ্বারাই হচ্ছে তোমার মেনটেন হয়। তো অসমোটিক প্রেশার যদি বেশি হয়, আমরা জানি যেখানেই অসমোটিক প্রেশার বেশি সেখানেই ফ্লুইডটা যায়, এই জন্য তখন বাইরে থেকে ফ্লুইডটা সেলের ভেতরে এন্ট্রি করে। এন্ট্রি করার জন্য কী হবে, যেহেতু ফ্লুইডটা ঢুকতেছে, দ্যাটস মিন সেলুলার সোয়েলিং হচ্ছে এবং ব্যাকটেরিয়া একটা সময় ব্লাস্ট করতেছে। এই ব্লাস্ট করার মানে কি, ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে, ঠিক আছে। আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে ও হচ্ছে কিছু অটোলাইটিক এনজাইমকে অ্যাক্টিভেশন করে দিতে পারে ব্যাকটেরিয়ার ভিতরে। তো অটোলাইটিক এনজাইমের কাজ কি, নিজ সেলকেই ধ্বংস করা, ফলে তখন ব্যাকটেরিয়ার সেল ওয়ালের অটোমেটিকলি লাইসিস হতে থাকে। আশা করি তোমরা মেকানিজমটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আসি যে আমরা ইন্ডিকেশন আসলে কী কী আছে। তো ইন্ডিকেশনের ক্ষেত্রে ছোট্ট একটা কনসেপ্ট তোমার আগে ক্লিয়ার করি। তুমি যখন ইন্ডিকেশন পড়বা, তখনকার তুমি ইউজুয়ালি প্রত্যেকটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের 6-7টা করে ইন্ডিকেশন তুমি মুখস্থ করবা এবং তুমি পরীক্ষা থেকে এইগুলাই বলবা। বাট কোনোভাবেই তুমি এইটা চিন্তা করো না যে এই 6-7টা ডিজিজের বাইরে আর কোথাও এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটা ইউজ করা যায় না। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটা ব্রডলি ইউজ করা যায়। তুমি হয়তো 6-7টা মুখস্থ করতেছো, বাট এটা মিনিমাম 50 থেকে 60টা কিংবা তার উপরে ডিজিজের অ্যাগেইনস্ট ইউজ করা যায়, ঠিক আছে। এখন তোমার মাথায় কোয়েশ্চন হতে পারে যে এত ডিজিজের অ্যাগেইনস্টে কেন ইউজ করা যায়? খুবই সহজ কথা, যে আমাদের টার্গেটেড অর্গানিজমটা কি, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। মনে করো আমরা যে পেনিসিলিন নিয়ে কথা বলি, পেনিসিলিন, ঠিক আছে, আমরা সবাই জানি পেনিসিলিনের ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম এবং এক্সটেন্ডেড স্পেকট্রাম সবই কিন্তু রয়েছে। অর্থাৎ সে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং কি সিউডোমোনাস সবাইকেই কভারেজ দেবে, ঠিক আছে। সুতরাং আমরা বলতেই পারি যে গ্রাম পজিটিভ মাইক্রো অর্গানিজম দ্বারা যত ডিজিজ হয়, গ্রাম নেগেটিভ মাইক্রো অর্গানিজম দ্বারা যত ডিজিজ হয়, আর সিউডোমোনাস দ্বারা যত ডিজিজ হয়, সব ডিজের অ্যাগেইনস্টে আমরা এটা ইউজ করতে পারবো, কারণ সে হচ্ছে এক্সটেন্ডেড, আবার সে আছে কিছু ব্রড স্পেকট্রাম, ঠিক আছে। আর ব্যাকটেরিয়াকে আমরা গ্রামে স্টেনিং করে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভের পরে আর কোনো ব্যাকটেরিয়া আসলে থাকে না যারা প্যাথোলজিক্যাল, যারা আমার বডিতে ডিজিজ করে। এই জন্য আমরা মোটামুটি সব ডিজিজের ক্ষেত্রে এই পেনিসিলিনকে এখন ইউজ করতে পারবো, এটা হচ্ছে লজিক্যাল কথা। বাট দেখা যায় যে আমরা 7-8টা ডিজিজের নাম মুখস্থ করি। এর কারণ হচ্ছে এই সকল ডিজিজের ক্ষেত্রে দেখা গেছে, মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে এখানে অ্যাফিনিটিটা অনেক ভালো পাওয়া যায়, রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায়। এই জন্য আমরা জাস্ট এইগুলাকেই মুখস্থ করব এবং আমরা ক্লিনিক্যাল লাইফে গিয়েও মোটামুটি এইভাবেই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলো দিয়ে থাকি। আমরা সেন্সিটিভিটি পরীক্ষা করি, করে আমরা এইভাবে প্রেসক্রাইব করে থাকি, ঠিক আছে। তো এইখানে দেখো কী কী আছে। প্রথমে আছে নিউমোনিয়া, সেলুলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, অ্যান্ডোকার্ডাইটিস, তারপরে আছে পেরিটোনাইটিস। এই যে ডিজিজগুলো দেখলা, এর পজিটিভ অর্গানিজম হচ্ছে তোমার স্টেফাইলোকক্কাস অরিয়াস আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, ঠিক আছে। তোমরা কিন্তু সবাই জানো যে স্টেফাইলোকক্কাস অরিয়াস এবং স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন হচ্ছে গ্রাম পজিটিভ মাইক্রো অর্গানিজম। আর তুমি অলরেডি জেনে আসছো যে ব্রড স্পেকট্রাম রয়েছে, গ্রাম পজিটিভ কভারেজ দেয়, সুতরাং অবশ্যই আমরা এখানে ইউজ করতে পারবো। এরপরে আসছে দেখো সিফিলিসের পজিটিভ অর্গানিজম হচ্ছে ট্রিপোনেমা প্যালিওডাম, ঠিক আছে। এবং এইটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম। তো যেহেতু সে গ্রাম নেগেটিভ কভারেজ দেয়, সুতরাং আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। মেনিনজাইটিস, ডিপথেরিয়া এইগুলো হয় হচ্ছে আমার গ্রাম নেগেটিভ মাইক্রো অর্গানিজম দ্বারা। এছাড়া
রিমাটয়েড ফিভার অবশ্য স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন দ্বারা হয়। গনোরিয়াটা আমার হচ্ছে নাইসেরিয়া গনোরি দ্বারা হয়, যেটা হচ্ছে একটা নেগেটিভ, সুতরাং এখানেও কভার হয়েছে। তাহলে আমরা পাইলাম এটা সব জায়গাতেই আমরা ইউজ করতে পারি। আরও বিভিন্ন ডিজিজ আছে, আমরা এখানে বলিনি, বাট সাধারণত এই কটা মুখস্থ করে এই কটা মুখস্থ করলে হবে। এখন ইউজেস তো বুঝলাম, ইন্ডিকেশন অনেক। একটা ডিজিজের নাম বলো যেই ডিজিজে কোনোভাবেই তুমি পেনিসিলিন দিতে পারবা না, কোনোভাবেই না, ঠিক আছে, এইখানে এটা কাজ করবে না। এই ছবিটা দেখলে তুমি এটা বলতে পারবা যে আমরা এইখানে দেখো ক্লাসিফিকেশনটা পড়ছিলাম, আমরা প্রথমে এটাকে 3টা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে থিক সেল ওয়াল, আর একটা হচ্ছে থিন সেল ওয়াল, আর একটা হচ্ছে সেল ওয়াললেস। এখানে কোনো সেল ওয়ালই নেই। তো সেল ওয়াললেস কোনটা ছিল? এটা হচ্ছে মাইকোপ্লাজমা। দ্যাটস মিন মাইকোপ্লাজমার এগেইনস্টে কোনো সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কাজ করবে না। মাইকোপ্লাজমা কি করে? মাইকোপ্লাজমা হচ্ছে তোমার করে হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেটা হচ্ছে ফিমেলদের হয়, ঠিক আছে। এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের ক্ষেত্রে আমি কোনোভাবেই পেনিসিলিন দিতে পারবো না, ঠিক আছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে এরকম একটা ডিজিজের নাম বলো যেখানে তুমি কোনোভাবেই পেনিসিলিন দিতে পারবে না, ঠিক আছে, শুধুমাত্র পেনিসিলিন না, তুমি কোনো সেলুলার সিনথেসিস ইনহিবিটর দিতে পারবে না, তুমি কিন্তু ইজিলি বলতে পারবে যে ম্যাডাম এক্ষেত্রে আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের ক্ষেত্রে পিআইডি, পেনিসিলিন বা সেলুলার সিনথেসিস ইনহিবিটরটা দিতে পারি না, কারণ এইটার পজিটিভ অর্গানিজম হচ্ছে মাইকোপ্লাজমা। আর মাইকোপ্লাজমা কোনো সেলুলার নাই, সুতরাং এখানে এটা কাজ করবে না। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যদি একটু অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে চলে আসি, তো সেইখানে দেখো কী কী আছে। প্রথমে আছে হাইপার সেন্সিটিভিটি, ডায়রিয়া, নেফ্রাইটিস, নিউরোটক্সিসিটি, হিমাটোলজিক্যাল টক্সিসিটি অ্যান্ড দ্য ক্যাটায়ন টক্সিসিটি। পেনিসিলিনের যদি অ্যাডভার্স ইফেক্ট জিজ্ঞাসা করে কিছু বলো আর না বলো, অবশ্যই হাইপার সেন্সিটিভিটির কথাটা তোমাকে বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে আমি তোমাদের সোর্স পড়ানোর সময় বলছিলাম যে পেনিসিলিনের সোর্স কি? এটা হচ্ছে ফাঙ্গাস থেকে প্রডিউস করা হয়। তো ফাঙ্গাস তো আমার হিউম্যান বডির কোনো পার্ট না, এটা একটা বাইরের জিনিস। সো অনেক সময় কী হয় যে পেনিসিলিনটা আমার বডিতে এন্ট্রি করার পরে এই পেনিসিলিনকে ফরেন সাবস্টেন্স হিসেবে কাউন্ট করা হয়, যে আমার বডি এটাকে ফরেন সাবস্টেন্স হিসেবে কাউন্ট করে। ফলে দেখা যায় যে এই পেনিসিলিনের অ্যাগেইনস্টে অ্যান্টিবডি প্রডিউস হয়, ঠিক আছে। এইখানে আমি তোমাদের একটা ছবি শো করছি। এই ছবিটার সাথে আমার মনে হয় আমার ক্লাস যারা নিয়মিত করো তারা সবাই মোটামুটি পরিচিত। এই ছবিটা কিসের ছবি? এটা হচ্ছে আমরা একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আমার বডিতে এন্ট্রি করার পরে অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়া, সে আমরা সবাই জানি। এটা তোমরা যখন মাইক্রোবায়োলজিতে যাবা তখনকে এটা নিয়ে একেবারে ডিটেলসে পড়বা। জাস্ট এখন সিম্পলি এতটুকু জানো যে কোনো একটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যাই হোক না কেন, সে যখন আমার বডিতে যায়, আমার বডির অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এইটাকে কী করে প্রেজেন্ট করবে কার কাছে? হেল্পার টি সেলের কাছে, এবং পরবর্তীতে বিভিন্ন সিস্টেম পার করে লাস্টে গিয়ে সে অ্যান্টিবডি প্রডিউস করবে। এই অ্যান্টিবডিটা হচ্ছে মূলত ইমিউনোগ্লোবুলিন ই, ঠিক আছে। তো এই অ্যান্টিবডিটা কী করে? আমাদের শরীরে যে মাস্ট সেল, তারপর যে বেজোফিল আছে, এই বেজোফিলের ওয়ালের সাথে বাইন্ড করে থাকে। তো পরবর্তীতে যখন আমরা আবার পেনিসিলিন নেই, তুমি এই যে আমরা এতক্ষণ যে ঘটনা বললাম সেটা কিন্তু ছিল ফার্স্ট এক্সপোজারের কাহিনী, অর্থাৎ প্রথমবার তুমি যখন পেনিসিলিনটা নাও, ঠিক আছে, প্রথমবার নিলে সেটার অ্যাগেইনস্টে একটা অ্যান্টিবডি প্রডিউস হবে এবং এটা মাস্ট সেল এবং বেজোফিলের মেমব্রেনের সাথে বাইন্ড করা থাকবে। এরপরে তুমি যখন রিএক্সপোজ অর্থাৎ আবার তুমি যখন পেনিসিলিনটা নাও, তো এখন কিন্তু অলরেডি তোমার অ্যান্টিবডিটা প্রডিউস হওয়া, এখন কিন্তু আর নতুন করে এটার অ্যাগেইনস্টে অ্যান্টিবডি প্রডিউস করার কিছু নেই। তখনকার এই অ্যান্টিবডি, এই অ্যান্টিজেন দুইটার সাথে রিয়াকশন হয়, মারামারি শুরু হয়। এই মারামারি করতে গিয়ে দেখা যায় যে আমার অ্যান্টিবডিটা কই ছিল? মাস্ট সেল বেজোফিলে। এই মাস্ট সেল বেজোফিলটা মাঝখান থেকে ব্লাস্ট করে এইখান থেকে হচ্ছে হিস্টামিন রিলিজ হয়, এবং এই হিস্টামিনের কাজ কি? আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করা, আমাদের ভেসেলকে ডায়ালেশন করা। ফলে কী হয়? ফলে দেখা যায় আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য শ্বাসকষ্ট হয়, আবার ভেসেল ডায়ালেশন হওয়ার জন্য আমার ব্লাড প্রেশার ফল করে। তাহলে আলটিমেটলি কিন্তু এটা একটা অ্যানাফাইলেটিক শকের দিকে চলে গেল, ঠিক আছে। এই জিনিসটাই এখানেও বলা আছে যে তুমি যখন ফার্স্ট টাইম এক্সপোজার হও তখন কী হয়? এই অ্যান্টিজেনটা তোমার বডি ম্যাক্রোফেজ মানে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ও কী করে? আমাদের হেল্পার টি সেলের কাছে এটাকে প্রেজেন্ট করার ফলে দেখা যায় এখানে অ্যান্টিবডি প্রডিউস হয়, মেনলি ইমিউনোগ্লোবিন ই। এইটা মাস্ট সেল এবং বেজোফিলের সাথে কী করতে পারে? ফিক্স বা বাইন্ড করে থাকতে পারে। পরবর্তী তুমি যখন রিএক্সপোজ হয়, এই রিএক্সপোজ হওয়ার জন্য এই পেনিসিলিনটা অর্থাৎ অ্যান্টিজেনটা আমার আগের বারে তৈরি হওয়া অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন ই এর সাথে ক্রস রিয়াকশন করে, ফলে দেখা যায় তখন এই মাস্ট সেল এবং বেজোফিলটা ডিগ্রানুলেশন হয়, ব্লাস্ট করে, ফলে সেখানে হিস্টামিন রিলিজ হয়। আলটিমেটলি আমার ভেসো ডাইলেশন হয়, ব্লাড প্রেশার ফল করে, আমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে শ্বাসকষ্ট করে, ব্লাড প্রেশার ফল করে। দিস ইজ দ্য অ্যানাফাইল্যাক্সিস, ঠিক আছে। তো পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে পেনিসিলিন যে হাইপার সেন্সিটিভিটি করলো, এটা কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি? তুমি সুন্দরভাবে বলবা যে ম্যাম এটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। আশা করি তোমরা জিনিসটা বলতে পারবা। এরপরে আমরা যদি পরের অ্যাডভার্স ইফেক্টে চলে আসি, দেখো আছে ডায়রিয়া। তো ডায়রিয়া মোটামুটি সব ড্রাগসই করতে পারে, এটা স্পেশাল কোনো কিছু না। আরেকটা আছে দেখো নেফ্রাইটিস। এখন নেফ্রাইটিস করে কেন? অর্থাৎ নেফ্রনিক ইনফ্লামেশন কী জন্য করে? এটার কারণ আছে হচ্ছে দুইটা। প্রথম কথা, আমি তোমাদের বলছিলাম যে আমরা যে পেনিসিলিনটা নেই, এইটা
আনচেঞ্জ কন্ডিশনে ইউরিনের মধ্যে চলে যায় বা আমাদের রেনালের মধ্যে কিডনির মধ্যে চলে যায়। কত পার্সেন্ট? অ্যাবাউট 75%। একটা বিগ অ্যামাউন্ট আনচেঞ্জ কন্ডিশনে চলে যায়। নর্মালি কিন্তু এই আনচেঞ্জ কন্ডিশনে যাওয়ার কথা ছিল না। নর্মালি কি হওয়ার কথা ছিল? নর্মালি হওয়ার কথা ছিল যে সে লিভারের ভেতরে যাবে, লিভারের ভেতরে গিয়ে কিছুটা মেটাবলিজম হবে এবং এই মেটাবলিজমের জন্য এই আনচেঞ্জ পেনিসিলিনের যে টক্সিক ইফেক্টগুলো রয়েছে এই টক্সিক ইফেক্টগুলো আস্তে আস্তে কমে আসবে। কমে আসার পরে সে রেনাল দিয়ে বের হবে যাতে সে কিডনির কোনো ক্ষতি না করে। বাট এখন অ্যাবাউট 75% যেহেতু আনচেঞ্জ কন্ডিশনে চাইতেছে, দ্যাটস মিন যেটা যাচ্ছে এটা কিন্তু হাইলি টক্সিক সাবস্টেন্স। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে এটা রেনালে ড্যামেজ করতে পারে। ঠিক আছে, আরেকটা কারণ হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে, আমি যে মাত্র বললাম যে আমাদের যে ইমিউনোগ্লোবিন ইটা প্রডিউস হয়, এই ইমিউনোগ্লোবিন ইটা মাস্ট সেল অথবা বেজোফিলের বাইন্ড করে থাকতে পারে। ঠিক আছে, এবং আমরা কিন্তু পড়ছিলাম যে যখন আবার রিএক্সপোজ হয় তখনকার এই ইমিউনোগ্লোবিন ইটা আবার অ্যান্টিজেনের সাথে মারামারি শুরু হয়ে দেয়। আর এই মারামারি শুরু করতে গিয়ে আমার বেজোফিল বা মার্সিলটা কিন্তু ব্লাস্ট করছিল। ঠিক সেমভাবে কখনো কখনো কি হয় যে এই ইমিউনোগ্লোবিন ইটা রেনাল সেলের সাথে বাইন্ড করে থাকতে পারে। ফলে আবার যখন আমি রিএক্সপোজ হই, যে পেনিসিলিনটা বা অ্যান্টিজেনটা এন্টি করলো, এই অ্যান্টিজেনটা যখন আমার ইমিউনোগ্লোবিন ই এর সাথে মারামারি করলো, এই ইমিউনোগ্লোবিন ই ছিল আমার রেনাল সেলে। ফলে দেখা যায় ওইখানে রেনাল সেলে ড্যামেজ হয়। তো এইখানে দেখো নেফ্রাইটিসের কজেস হিসাবে এইটাই বলা আছে যে অ্যাবাউট 75%ই আনচেঞ্জ কন্ডিশনে চলে যায়, যেগুলো রেনালে ডিরেক্টলি ড্যামেজ করতে পারে। এছাড়া এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য আমার নেফ্রাইটিস হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো আছে নিউরোটক্সিটি। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই গাবা রিসেপ্টরের সাথে পরিচিত, যে গাবা নামে আমাদের সিএনএসে কিছু রিসেপ্টর, সিএনএস না আমাদের সকল নিউরনেই কিছু রিসেপ্টর হয়েছে, যার কাজ হচ্ছে গাবাকে বাইন্ড করা। এবং এই গাবা কিন্তু ইউজুয়ালি ইনহিবিটরি, অর্থাৎ গাবা যদি স্টিমুলেটেড হয় তখনকার দেখা যায় যে আমাদের নিউরনটা ইনহিবিশন হবে। ঠিক আছে, এবং গাবার কিন্তু কিছু অ্যাগনিস্টও আছে আবার অ্যান্টাগনিস্টও আছে। তো মোটামুটি তোমরা কিছু কমন অ্যান্টাগনিস্টের সাথে পরিচিত আমার মনে হয়, যে আমরা সবাই জানি যে বেনজোডায়াজিপিন, বারবিচুরেট, ঠিক আছে, এইগুলো হচ্ছে গাবার অ্যাগনিস্ট, এই যে প্লাস, অর্থাৎ এরা কী করে, এরা হচ্ছে গাবাকে স্টিমুলেট করার জন্য নিউরনটা তখন ইনহিবিটেড হয়, কারণ গাবা নিজেই হচ্ছে ইনহিবিটরি। গাবাকে স্টিমুলেট করা মানে হচ্ছে নিউরনকে ইনহিবিশন করা। ঠিক আছে, আর আমরা কিন্তু কিছু অ্যান্টাগনিস্টেরও নাম জানি। ফর এক্সাম্পল ফ্লুমাজেনিল। এই ফ্লুমাজেনিলটা হচ্ছে আমার গাবা যে রিসেপ্টর আছে এই রিসেপ্টরকে ইনহিবিশন করে দেয়, বা রিসেপ্টর ইনহিবিশন করার অর্থ হচ্ছে নিউরনকে এক্সাইটেশন করা। বাট আমরা হয়তো অনেকেই জানি না যে পেনিসিলিন যে আছে, পেনিসিলিন কিন্তু গাবা অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করতে পারে। তো মনে করো যদি পেনিসিলিনটা গাবা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, দ্যাটস মিন সে পেনিসিলিন কী করলো, যে গাবা রিসেপ্টরকে ব্লক করে দিল। ব্লক করার জন্য এখন আর ইনহিবিশন হইতেছে না, ফলে কী হচ্ছে, এখন হচ্ছে এক্সাইটেশন, অর্থাৎ আমার নিউরনটা, আমার সিএনএসটা ওভার এক্সাইটেড। তাহলে যদি ওভার এক্সাইটেড মানেই হচ্ছে নিউরোটক্সিসিটি। আশা করি তোমরা বুঝছো যে কীভাবে এটা নিউরোটক্সিসিটি করে। ঠিক আছে, এরপরে আসো যে হিমাটোলজিক্যাল ডিস্টারবেন্স। এই হিমাটোলজিক্যাল ডিস্টারবেন্স বলতে মূলত হিমোলাইটিক অ্যানিমিয়াকে বোঝায়, অর্থাৎ যেই অ্যানিমিয়াতে আমার রেড ব্লাড সেলগুলো ভেঙে যাচ্ছে। এর আসলে কারণ কি? এর কারণ হচ্ছে পেনিসিলিন কখনো কখনো কি হয়, আমার রেড ব্লাড সেল মেমব্রেনের সাথে বাইন্ড করে থাকতে পারে। ঠিক আছে, আর আমি কিন্তু অলরেডি বলে আসছি যে এটা ফাঙ্গাস থেকে প্রডিউস হওয়া, এবং এটা কখনো কখনো আমার বডি ফরেন সাবস্টেন্স হিসাবে কাউন্ট করে। যদি সে ফরেন সাবস্টেন্স হিসাবে কাউন্ট করে, তখন পেনিসিলিন যেখানেই থাকুক ওই জায়গাতে গিয়ে অ্যান্টিবডি প্রডিউস করে এইটার অ্যাগেইনস্ট কাজ করবে। অ্যান্টিবডির কাজ হচ্ছে তুই যেখানে আসোস তোর ওই জায়গাতে গিয়ে আমি কাজ করবো। এটা কোনো মানে রেড ব্লাড সেলে আছে নাকি কই আছে এটা দেখার বিষয় না। তখন এই অ্যান্টিবডিটা আমার রেড ব্লাড সেলের মেমব্রেনে যে পেনিসিলিন আছে এইটার অ্যাগেইনস্টে যে বাইন্ড করে, এবং বাইন্ড করে এইটার সাথে একটা মারামারি শুরু করে দেয়। এবং সেমভাবে যেহেতু সে রেড ব্লাড সেলের গায়ে আসে, ওই মার্সেল বেজোফিলের মতো রেড ব্লাড সেলও তখনটা ব্লাস্ট হয়, আলটিমেটলি হিমোলাইসিস হয় এবং হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কীভাবে করে। এখন আমরা একটু পেনিসিলিন জি আর পেনিসিলিন ভি এর মধ্যে একটু পার্থক্য দেখতে চাই। এদের মধ্যে পার্থক্যটা মেইনলি যেটা, যে পেনিসিলিন জিটা হচ্ছে আমার অ্যাসিড লেভাইল, আর পেনিসিলিন ভিটা হচ্ছে অ্যাসিড স্টেবল। আমি তো অলরেডি তোমাদেরকে এটা বলছিলাম। ঠিক আছে, তো যেহেতু আমার পেনিসিলিন জিটা অ্যাসিড লেভাইল, দ্যাটস ওয়াই এটাকে আমরা ওরালি দিতে পারি না। আর যেহেতু পেনিসিলিন ভিটা আমার অ্যাসিড স্টেবল, এই জন্য আমরা এটাকে ওরালি দিতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে না অনেক সময় একটা প্যাস লাগে যে কোনটা দিতে পারি কোনটা দিতে পারি না। তো এইটা আসলে আমি মনে রাখতাম সেইভাবে যে ভি ফর কি ভালো। ঠিক আছে, আর ভালো জিনিস অবশ্যই আমরা ওরালি খেতে পারি, এই জন্য পেনিসিলিন ভি ওরালি আমরা দিতে পারি। আশা করি এটা তোমাদের আর প্যাস লাগবে না। ওকে, এরপরে দেখো যে সেইখানে কিছু বিটা ল্যাকটামেস রেজিস্ট্যান্ট বা অ্যান্টি স্টেফাইলোককাল পেনিসিলিনের নাম বলা আছে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এইগুলো বলে আসছি। এবং একটা রেনাল ফেলার পেশেন্ট যদি তোমার কাছে আসে, তাহলে
এই পেশেন্টকে তুমি কী দেবা? এই পেশেন্টকে আমরা দেবো ন্যাফসিলিন, আর একটা দেবো হচ্ছে অক্সাসিলিন। আমি কিন্তু এগুলা অলরেডি তোমাদেরকে ব্যাখ্যা করে আসছি। আরেকটা জিনিস মনে রাখবা যে মেথিসিলিন নেভার ইউজ, বর্তমানে মেথিসিলিন কোনোভাবেই ইউজ করা হয় না, জাস্ট ল্যাবরেটরিতে রিসার্চ পারপাসে ইউজ করা হয়, বাট ইউজুয়ালি এটা এখন আর ইউজ করা হয় না। এটার কারণ হচ্ছে এটা হাইলি নেফ্রোটক্সিক, অর্থাৎ এটা ইউজ করলে এটা নেফ্রোটক্সিসিটি করার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য মেথিসিলিন বর্তমানে নেভার এখন কোনোভাবেই ইউজ এটা হয় না। ওকে ফাইন, এখন আমরা একটু অ্যামোক্সিলিন আর এমপিসিলিনের মধ্যে পার্থক্য দেখতে চাই। তো এখানে অ্যামোক্সিলিন আর এমপিসিলিনের স্ট্রাকচার আছে, স্ট্রাকচার কিন্তু অলমোস্ট সেম, অর্থাৎ এই দুই জায়গাতেই অ্যামিনো ফাংশনাল গ্রুপ, কার্বক্সিল ফাংশনাল গ্রুপ, তারপরে ফেনল ফাংশনাল গ্রুপ রয়েছে। বাট অ্যামোক্সিলিনের ক্ষেত্রে একটা স্পেশাল গ্রুপ আছে, সেটা হচ্ছে কি হাইড্রক্সিল গ্রুপ। তো এই গ্রুপগুলো থাকার জন্য কিন্তু ওয়াটার সোলাবল হয়, অর্থাৎ এটা বেশি ওয়াটার সোলাবল। আমার স্যার আমাকে সবসময় বলতো মাইক্রোবায়োলজির যে ব্যতিক্রম নাই, পৃথিবীতে এরকম কোনো জিনিস নেই, যে এইখানে একটা ব্যতিক্রম। যেহেতু এখানে হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে, অর্থাৎ অ্যামোক্সিলিনে হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে, সুতরাং আমাদের কমন সেন্স কী বলে, যেহেতু সে মোর ওয়াটার সোলাবল তার অ্যাবজর্শনটা কম হবে। কিন্তু দেখা যায় যে অ্যামোক্সিলিনের অ্যাবজর্শনটা বেশি হয়, অ্যাবজর্শন মোর, বাট এমপিসিলিনের ক্ষেত্রে লেস। ঠিক আছে, এর কারণ হিসাবে ধরা হয় যে এই হাইড্রক্সিল গ্রুপ থাকার জন্য ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডগুলো আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে অ্যামোক্সিলিনটা ইজিলি ডিজলভ হতে পারে। এই ডিজলভ হওয়ার জন্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের থ্রোতে এইটা ব্লাডের ভেতরে অ্যাবজর্শন হয়ে যায়। ভাগ যেহেতু এমপিসিলিনের ক্ষেত্রে আমার এই হাইড্রক্সিল গ্রুপটা নেই, এই জন্য সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে খুব একটা বেশি ডিজলভ হয় না, না হওয়ার কারণে সে ব্লাডে কম যাচ্ছে। এই জন্য দেখা যায় যে অ্যাবজর্শনের যে বিষয়টা এটা অ্যামোক্সিলিনের ক্ষেত্রে বেশি। আর অ্যাবজর্শন যদি বেশি হয়, সুতরাং আমরা বলতেই পারি যে বায়ো অ্যাভেলেবিলিটিও আমার অ্যামোক্সিলিনের ক্ষেত্রে বেশি, এমপিসিলিনের ক্ষেত্রে কম। আর যেহেতু এটা ব্লাডে বেশি যাচ্ছে, দ্যাটস মিন প্লাজমা কনসেন্ট্রেশন অবশ্যই এখানে বেশি হবে, এখানে কম হবে। আশা করি বুঝতে পারছো। আর যেহেতু এখন অ্যাবজর্শন বেশি, ব্লাডে বেশি যাচ্ছে, সুতরাং আমরা বলতেই পারি যে ফ্রিকোয়েন্সিটা অবশ্যই অ্যামোক্সিলিনের ক্ষেত্রে কম, অর্থাৎ আমার কম ফ্রিকোয়েন্সিতে এটা অ্যাডমিশন করতে হবে। আর এটা যেহেতু খুব একটা বিষয় থাকতেছে না, তার মানে বেশি দিতে হবে। ইউজুয়ালি অ্যামোক্সিলিনকে আমার 8 আওয়ারলি দিতে হয়, অর্থাৎ 8 ঘন্টা পর পর, আর এমপিসিলিনকে আমাদের 6 আওয়ারলি দিতে হয়। ঠিক আছে, এটা 6 ঘন্টা পর পর দিতে হয়। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে আসো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মাত্র যেহেতু তুমি দেখে আসছো যে অ্যাবজর্শনটা অ্যামোক্সিলিনের বেশি হয় ওরালি, দ্যাটস ওয়াই আমরা অ্যামোক্সিলিনকে ওরালি দিতে পারি, বাট এমপিসিলিনকে আমরা কখনোই ওরালি দিতে পারি না, কারণ এক্ষেত্রে অ্যাবজর্শন কম। এই জন্য এটাকে আমরা কোন রুটে দিই? এটাকে হচ্ছে প্যারেন্টারালি দিই। ঠিক আছে, এরপরে আসো যে ইউজিন ম্যানিনজাইটিস। এই জায়গাতে এসে আবার ওয়াটার সোলাবল, লিপিড সোলাবল এটাকে কাজ করবে। আমি বলছিলাম ম্যানিনজাইটিস যেহেতু একটা সিএনএস এর ডিসঅর্ডার, সিএনএস এন্টি করতে হলে অবশ্যই তোমাকে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে হবে। ব্লাড ব্রেন ব্যারিয়ার যেহেতু একটা ফসফোলিপিডের ব্যারিয়ার, সুতরাং লিপিড সোলাবল সাবস্টেন্সই ক্রস করতে পারবে, ওয়াটার সোলাবল সাবস্টেন্স কোনোভাবেই ক্রস করতে পারবে না। ঠিক আছে, আর তুমি কিন্তু অলরেডি দেখে আসছো যে অ্যামোক্সিলিনে আমার হাইড্রক্সিল গ্রুপ থাকার জন্য এটা মোর ওয়াটার সোলাবল। ঠিক আছে, আর এমপিসিলিনটা হচ্ছে লেস। দ্যাটস ওয়াই আমরা ম্যানিনজাইটিসে এমপিসিলিনটা দিতে পারি, অ্যামোক্সিলিনটা দিতে পারি না। এটা কিন্তু ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশন। তোমাকে জিজ্ঞাসা করবে ম্যানিনজাইটিসে আমরা কোনটা দিই? স্যার ম্যানিনজাইটিসে আমরা এমপিসিলিন দিই। কারণ কি স্যার? এটার কারণ হচ্ছে এমপিসিলিনটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, তাহলে অ্যামোক্সিলিনটা কেন ক্রস করতে পারলো না? স্যার এটার কারণ হচ্ছে অ্যামোক্সিলিনটা মোর ওয়াটার সোলাবল, এই জন্য অ্যামোক্সিলিনটা আমার সিএনএস এর ভেতর খেন্টি করে না, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে না। আশা করি বুঝতে পারছো। আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশন হচ্ছে যে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনডিউস পিউডিতে আমরা কোনটা ইউজ করি? এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার অ্যামোক্সিলিন ইউজ করি, এমপিসিলিন ইউজ করি না। এর আসলে কারণ কি? এর দুইটা কারণ মূলত। প্রথম কারণ আমরা কিন্তু অলরেডি দেখে আসছি যে আমরা অ্যামোক্সিলিন কিন্তু ওরালি দিই, ঠিক আছে, আর আমরা যেই এমপিসিলিন আছে ওরা হচ্ছে প্যারেন্টারালি দিই। তো এই হেলিকোব্যাক্টর পাইলোরির ক্ষেত্রে কি হয়, আমার স্টোমাকে যেহেতু একটা আলসার, এই জন্য আমার লোকাল অ্যাকশনের প্রয়োজন পড়ে, লোকাল অ্যাকশনটা প্রয়োজন পড়ে। এই লোকাল অ্যাকশন প্রয়োজন পড়ার জন্য আমরা যদি ওরালি দিতে পারি, এটা আমার জন্য ভালো। আমরা প্যারেন্টারালি থেকে ওরালিকে বেশি এখানে প্রেফার করি। আরেকটা বিষয় হচ্ছে তোমার ডোজ অ্যাডজাস্টমেন্ট ইন্টারভাল ইজ পসিবল। ঠিক আছে, যে আমি কিন্তু এই যে মাত্র তোমাদেরকে বলে আসছি যে আমাদের অ্যামোক্সিলিনকে কী করতে হয়, আমাদের এটাকে 8 ঘন্টা পর পর দিতে হয়, অর্থাৎ আমরা 24 ঘন্টা ভাগ করি, দ্যাটস মিন 1+1+1। ঠিক আছে, আমরা জানি ম্যাক্সিমাম যে ড্রাগসগুলো আছে এগুলো 1+1 করে দেওয়া হয়। এই জন্য আমরা পেপটিক আলসার যে অন্য যে ড্রাগসগুলো দিই এদের সাথে ডোজটাকে অ্যাডজাস্ট করা যায়। বাট এমপিসিলিন সে প্রথমত প্যারেন্টারালি দেয়, তো পেশেন্ট কি ইনজেকশন নিয়ে ঘুরবে প্রতিদিন?
কেমনে? পেশেন্টের নিজের তো আর ইনজেকশন দেওয়া তো সম্ভব না, ইনজেকশন অবশ্যই কারো থ্রোতে দিতে হয়। এই জন্য এটা তো প্রথমত আমার জন্য সুইটেবল না। আবার এটাকে যেহেতু 6 ঘন্টা পর পর দিতে হয়, দ্যাটস মিন আমাকে এক্ষেত্রে ডোজিংটা করতে হবে 1+1+1+1, অর্থাৎ আমাকে এটা 4 বেলা দিতে হবে। তো এগুলো খুব ঝামেলা। এই জন্য আমরা অ্যাম্পিসিলিন থেকে হ্যামোক্সিলিনটাকেই পেপটিক আলসার ডিজিজে প্রেফার করি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা আমাদের ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। আমার এখন যে স্লাইডগুলো আছে এগুলো তোমরা সব পারো, আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ছোটো করে রিকল করে দিই। ঠিক আছে, যে মনে করো যদি স্টেফাইলোকক্কাস অরিয়াস দ্বারা কারো একটা ইনফেকশন হয় এবং আমি যদি পেনিসিলিনই দিতে চাই, আমি যদি অন্যগুলো দিতে না চাই, তাহলে আমি কীভাবে দেবো? অবশ্যই আমার বিটা ল্যাকটামেজ স্টেবল যেগুলো আছে, ফর এক্সাম্পল ক্লক্সিসিলিন, ফ্লুক্লক্সিসিলিন, টাইক্লক্সিন, এইগুলো দেবো। অথবা আমরা কম্বাইন্ডলি দিতে পারি বিটা ল্যাকটামেজ ইনহিবিটরের সাথে, অর্থাৎ আমরা অ্যামোক্সিলিনের সাথে ক্লাবুলোনিক অ্যাসিড, তারপর টিকাসিলিনের সাথে ক্লাবুলোনিক অ্যাসিড, অ্যাম্পিসিনের সালভেক্টাম, এইভাবে দিতে পারি। কারণ আমরা জানি যে আমাদের বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, সে বিটা ল্যাকটামেজ এনজাইমটাকে ইনহিবিশন করে দেবে, ফলে বিটা ল্যাকটাম রিংটা ভাঙবে না, আলটিমেটলি আমার অ্যামোক্সিলিন তার কাজটা করতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা এইখানেও বলা আছে যে অ্যামোক্সিলিনের সাথে আমরা ক্লাবুলোনিক অ্যাসিড দিলে কী হয়, অলরেডি তোমরা সবই জানো এখানে। আর এই যে অ্যামোক্সিলিনের সাথে ক্লাবুলোনিক অ্যাসিড, এইটা দেওয়ার জন্য আমার যেই নতুন যে নামটা দেওয়া হয় এটাকে বলা হয় কো হ্যামোক্সিক্লেভ। খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা অস্পিতে খুব কমন একটা কোয়েশন। ঠিক আছে, আচ্ছা আমাদের সর্বশেষ স্লাইড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। এইটা তোমার নিজের জন্য, তোমার পেশেন্টের জন্য এবং তোমার পরীক্ষাতে পাশ করার জন্য সব জায়গাতে এটা গুরুত্বপূর্ণ। যে আমাদের যত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট রয়েছে, এই সব অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 3টা ভাগে অলরেডি ভাগ করে দিয়েছে। অর্থাৎ কিছু আছে অ্যাক্সেস গ্রুপ, কিছু আছে ওয়ার্ডস গ্রুপ, কিছু আছে রিজার্ভ গ্রুপ। ঠিক আছে, অ্যাক্সেস গ্রুপ কি? অ্যাক্সেস মিনস হচ্ছে বোঝায় তোমার ফ্রি টু গো, অর্থাৎ আমাদের যদি ইন্ডিকেশন যদি থাকে তাহলে আমরা এই গ্রুপটাকে ইজিলি ইউজ করতে পারবো, এইটাকে আমরা ইজিলি প্রেসক্রাইব করতে পারবো। আর আমার যেটা হচ্ছে ওয়ার্ডস গ্রুপ, এই ওয়ার্ডস গ্রুপটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গো। ঠিক আছে, অর্থাৎ তোমার এই ওয়ার্ডস গ্রুপ প্রেসক্রাইব করার আগে তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার এই গ্রুপটা ছাড়া কি কোনোভাবে পেশেন্টটাকে ভালো করানো চায় না, আমার কি কোনোভাবে অ্যাক্সেস গ্রুপ দিয়ে এই পেশেন্টটাকে ভালো করানো চায় না। যদি আমার অ্যাক্সেস গ্রুপ দিয়ে এই পেশেন্টকে ভালো করা না যায়, তখন আমরা এই ওয়ার্ডস গ্রুপটা ইউজ করবো। আর যেটা আমার হচ্ছে রিজার্ভ গ্রুপ, এই রিজার্ভটা আমরা ইউজ করবো না, এইটা রিজার্ভ থাকবে। ঠিক আছে, তো আমরা যদি পেনিসিলিন পড়লাম, এই পেনিসিলিনের একটুখানি দেখো যে কোন গ্রুপের মধ্যে কী আছে। লাইক আমাদের বিটা ল্যাকটামেজের সাথে আমরা যে কম্বিনেশন দিই, ঠিক আছে, এখানে অ্যামোক্সিলিন, ক্লাবুলোনিক অ্যাসিড, অ্যাম্পিসিলিন, সালভেক্টাম, এইগুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো। আমাদের ইন্ডিকেশন থাকলে আমরা অবশ্যই এগুলো ইউজ করতে পারবো। আবার আমাদের ফেনিসিলিনের মধ্যে আমাদের অ্যামোক্সিলিন, অ্যাম্পিসিলিন, আরও অনেকগুলো আছে লাইক ক্লক্সিসিলিন, টাইক্লক্সিসিলিন, এগুলো বাংলাদেশে অতটা অ্যাভেলেবেলও না। এইগুলো আমরা ফ্রিলি ইউজ করতে পারবো যদি আমাদের ইন্ডিকেশন থাকে। বাট আমরা হচ্ছে পিপারসিলিন আর হচ্ছে ট্যাজোব্যাক্টাম, এই কম্বিনেশনটা দেওয়ার আগে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এইটা ছাড়া আমার এই অ্যাক্সেস গ্রুপ দিয়ে কি ভালো করা যায় কিনা, অর্থাৎ এটা আমরা সহজেই ইউজ করবো না। ঠিক আছে, এছাড়া আমার এখানে অনেকগুলো ড্রাগসের নাম আছে, এগুলো বাংলাদেশে আসলে অতটা অ্যাভেলেবেলও না। তোমরা হালকা পাতলা একটু চোখ বলে নিও, যেহেতু বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল না, দ্যাটস ওয়াই পরীক্ষার জন্য এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। বাট দুঃখের বিষয় হচ্ছে আমার রিজার্ভের ভেতরে কিন্তু পেনিসিলিনের কোনোটাই নাই। সুতরাং পেনিসিলিন অলরেডি কিন্তু একেবারে টোটালি রেজিস্ট্যান্স হওয়ার পথে আছে, এগুলো ম্যাক্সিমামই বর্তমানে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সো আশা করি তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল মনে হয়েছে। আজকের ক্লাসটা সেই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।